আজকে বা কালকে অ্যাকচুয়ালি রবিবারে অস্ট্রেলিয়ার সিডনিতে মন্ডি বিচে ঘটে নেওয়ার যে ঘটনাটা ঘটলো সেটার ভিডিও তো সবাই দেখেছেন কিভাবে বাপ এবং ছেলে মিলে নির্বিচারে কিছু ইহুদির ওপর শুটিং করলো, 15 জন মারা গেছে, 40 জন আহত। আহ, এই ধরনের ঘটনা যখন আসে প্রথমেই বলে নেওয়া ভালো, একটা জিনিস খুব ক্লিয়ারলি আমাদের বুঝতে হবে, সেটা হচ্ছে এই যে আমরা সবাই যে যার রাজনৈতিক মতবাদ অনুযায়ী ঘটনাটাকে বোঝার চেষ্টা করি। প্রবাবলি আমার যেটা নিজের ব্যক্তিগত মত, আমরা পুরো ঘটনাটার গভীরে যাওয়ার চেষ্টা করছি না, ফলে কেউই কিন্তু এই ঘটনার সমাধান পাচ্ছে না এবং এই ধরনের ঘটনা বেড়েই চলেছে। তো আমি এখানটাতে কিছুটা ঘটনার গভীরে যাওয়ার চেষ্টা করব। এখন আমি জানি যারা বিভিন্ন রাজনৈতিক মতবাদ দিয়ে নিজেদের ভাষায় বিশ্বাস করবে তারা আমার কথা ভাল লাগবে না, বাট লেট মি টেল ইউ হোয়াট আই এম থিঙ্কিং। কারণ এই জিনিস আমি লাস্ট 25 বছর ধরে বিশ্লেষণ করে যাচ্ছি, আর প্রতিবার আমার বিশ্লেষণটা একই জায়গায় ঠেকে যায়, সেটা হচ্ছে নাহিলিজম। এবং পরিষ্কারভাবে যদি এই প্রবলেমটাকে কেউ অ্যাড্রেস করতে না পারে, কোনো রাজনীতিবিদ, সমাজ, তাতে কিন্তু সবারই ক্ষতি। সো লেট মি টেল ইউ দ্যাট দ্য ট্রুথ দ্যাট আই ক্যান স্পিক অফ। দেখুন, ঘটনা যেটা হয়েছে আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন, এই সাজিদ এবং নাভেদ, মানে সাজিদ হচ্ছে বাবা, 50 বছর বয়স, যে 1999-এ অস্ট্রেলিয়ায় এসেছিল স্টুডেন্ট ভিসাতে, এসে একটা অস্ট্রেলিয়ান মহিলাকে বিয়ে করে এখানে কাজের অধিকার পায়, মানে অস্ট্রেলিয়ায় কাজের অধিকার পায়। তারপর সে স্টুডেন্ট ভিসাতে এসে এখনও ফল বেচছে। সো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে প্রথমত হিজ লাইফ স্টার্টেড উইথ এ স্ক্যাম। তো আমি জানি না সে পাকিস্তান থেকে এসছে না কোথা থেকে এসছে, বাট দিস ইজ এ টিপিক্যাল স্ক্যাম। স্টুডেন্ট ভিসা এসে তারপর ছোটো মোটো অড জব করে এখানে আইদার অ্যাসাইলাম খোঁজে কিংবা লোকজন বিয়ে করে পার্মানেন্ট রেসিডেন্ট হওয়ার চেষ্টা করে। সো অবভিয়াসলি এটার কারণে যারা অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ইউএসের যারা সিটিজেন তারা এমনিতেই রেগে আছে, তা ফলভোগ করছে আমাদের মতো লিগাল ইমিগ্রান্টরা। আই উইল কাম ব্যাক টু দ্যাট। সেকেন্ড হচ্ছে একটা ব্যাপার, সেটা হচ্ছে এই যে যেটা বুঝতে হবে যে এই পুরো ঘটনায় সাজিদ এবং নাভিদ, এরাদের কোনো সন্দেহ নেই যে এটা পুরো এদেরকে ইসলাম দিয়ে এদের মাথা ধোয়া হয়েছিল, মানে ব্রেন ওয়াশ করা, এদেরকে টেররিস্ট বানানো হয়েছে। কারণ নাভিদ বলে ছেলেটা অ্যাকচুয়ালি বাবা না, ছেলেটা সে অলরেডি অস্ট্রেলিয়ার টেরর ওয়াচ লিস্টে লাস্ট 5 বছর ধরে ছিল, কারণ সে সিরিয়া সহ বিভিন্ন দেশে যাচ্ছিল এবং তার সাথে যে পসিবল টেররিস্ট লিঙ্ক থাকতে পারে, উগ্রপন্থী লিঙ্ক থাকতে পারে, সেটা কিন্তু অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট অনেক দিন থেকেই অস্ট্রেলিয়ার ডোমেস্টিক গোয়েন্দারা তাকে ট্র্যাক করছে, কিন্তু তারপরেও তার বিশেষ কিছু করার বোধ করেনি। সুতরাং ইন্টেলিজেন্স ফেলিওর তো এখানে আছেই, অর্থাৎ যারা সন্দেহজনক, এরকম বিভিন্ন সন্দেহজনক জায়গায় যাতায়াত করেছে, বিভিন্ন সন্দেহজনক পোস্ট, উস্কানিমূলক পোস্ট দিয়েছে ইসলামিক সুলভ, তাদের প্রতি গোয়েন্দা ডিপার্টমেন্ট সফট ছিল। ইট শুড নট বি দ্য কেস ফর এনিওয়্যার রাইট নাও। আচ্ছা, থার্ড আর একটা ব্যাপার যেটা আমাদের একটা বোঝার চেষ্টা করতে হবে, যে এখানে কিন্তু যেমন মেরেছে যেমন দুজন মুসলমান, তেমন বাঁচানোরও যে চেষ্টা করেছে সেও একজন সিরিয়ান রিফিউজি। সে তার নিজের বুকে দুখানা বুলেট খেয়ে, অর্থাৎ আপনারা এখানে তিনজন মুসলমানকে দেখতে পাচ্ছেন মুখ্য ভূমিকায়। একজন মুসলমান বাঁচানোর চেষ্টা করছে যে নিজের বুকে গুলি খেয়ে, অর্থাৎ সে নিজের জীবন দিয়ে অন্যের জীবন বাঁচাচ্ছে। অন্যদিকে বাকি দুজন মুসলমান 6খানা রাইফেল নিয়ে, যেগুলো আবার লাইসেন্স রাইফেল, দুই ছেলে মিলে ইহুদিদের মারছে। কারণ কি, ইহুদিরা প্যালেস্টাইনে অত্যাচার করছে, অতএব তারা ইসলামিক ব্রাদারহুডের করেছে। কিন্তু তার থেকেও যেটা মারাত্মক ব্যাপার বোঝার আছে, এরা তো অস্ট্রেলিয়া একটা বেটার লাইফ পেয়েছে। ওরা যেসব দেশ, পাকিস্তান বা যেখান থেকে আসুক না কেন, সেখান থেকে তো অস্ট্রেলিয়া তো এদেরকে একটা বেটার লাইফ দিয়েছে। তোরা সেই বেটার লাইফের প্রতি গ্রেটফুল নয় কেন তারা সেই সমাজের প্রতি কৃতজ্ঞ বোধ করছে না? এই প্রশ্নগুলো আজকে আমাদেরকে ফেস করতে হচ্ছে অ্যাজ এ ইমিগ্র্যান্ট, যেসব ইমিগ্র্যান্টগুলোকে আমরা বিভিন্ন দেশ থেকে আসছি, তারা সেই দেশের প্রতি যথেষ্ট গ্রেটফুল নয়, কৃতজ্ঞ নয়। ডেফিনেটলি এই প্রশ্নটা তো লেজিটিমেটলি একটা রাজনীতিতে উঠবেই। এবার প্রশ্ন উঠছে যে তারপর ধরুন এই যে বাবার ছেলে মিলে গুলি চালালো, এরা তো জানতো যে পুলিশের গুলিতে মারা যাবে, একজন মারা গেছে, একজন অর্ধমিত, মারা যেতেও পারে নাও যেতে পারে। তো প্রশ্ন হচ্ছে এটা একটা ডেফিনেটলি আত্মঘাতী হামলা, অর্থাৎ তারা জানতো যে তারা মারবে, মেরে মরবে। অর্থাৎ এটা একটা নাহিলিস্ট অ্যাটাক। মানে বেসিক্যালি যেখানে আততায়ী জানে যে সে পালানোর কিন্তু চেষ্টা করছে না, সে জানে যে আমি মেরে মরবো, অর্থাৎ তার জীবনের দাম নেই, তার নিজের জীবনের যেহেতু মূল্য নেই, সে জানে যে অন্যের জীবনেরও মূল্য নেই। আর এটা কোনো সন্দেহ নেই যে এটা পুরোপুরি একটা তাকে ইসলামিক থিওলজি, অর্থাৎ ইসলামিক ঈশ্বরতত্ত্ববাদ দিয়ে তার মাথাটা এইভাবে ব্রেন ওয়াশ করা হয়েছে। তো এখানে প্রশ্ন উঠবে যে তাহলে ইসলামিক ঈশ্বরতত্ত্ব কি ডেঞ্জারাস নয়? কারণ এই প্রশ্নটা তো কেউ করতে সাহস পায় না, কিন্তু সবাই খুসখুস করে বলে। আমি সামনাসামনি বলছি, আমার বক্তব্য হচ্ছে তাহলে আপনাকে এটাও ভাবতে হবে যে যে আমেরিকায় এই ধরনের স্কুল শুটিং প্রায় থাউজেন্ডস, 1000-এর কাছাকাছি হয়, তার মধ্যে খুব অল্প কয়েকটা ইসলামিক, ম্যাক্সিমামই হচ্ছে শুটার পাগল। তারও মনে হয়েছে জীবনে বেঁচে থেকে লাভ নেই, এলো স্কুলে হুটহাট করে শুটিং পাঠিয়ে দিল, তারপর পুলিশ তাকে মেরে দিল। তো এটা একই ব্যাপার।
সো যে মেজর যেটা প্রবলেম সেটা নাহিলিজম। এবার এই নাহিলিজমটাকে নাহিলিজম মানে হচ্ছে বেসিক্যালি মানে যেটাকে বলে একদম মানে মানে ভাবা যে এই পার্থিব জীবনের কোনো ভ্যালু নেই, অর্থাৎ আমরা যে পৃথিবীর বুকে জন্মেছি তার কোনো ভ্যালু নেই। এখন এই যে দুর্বলতা আছে, এই যে তাত্ত্বিক, এই যে দার্শনিক দুর্বলতাটা আছে যে পৃথিবীর ওপর জীবনের কোনো মূল্য নেই, কারণ আমাদের জীবন তো ক্ষণস্থায়ী না, একটা মহাবিশ্বের জীবন বিলিয়ন্স অফ ইয়ার্স, তার তুলনায় আমাদের বয়স কত বছর বাঁচবে, 100 বছর। আমাদের সাইজ এতটুকু ছোট, এই মহাবিশ্বের তুলনায় কতটুকু আমার সাইজ, এই মহাবিশ্বের সময়ের তুলনায় কতটুকু আমার সময়, অর্থাৎ এই মহাবিশ্বে আমি এলাম গেলাম বাঁচলাম তাতে কারোর কিছু যায় আসে না। এইটা যখন মানুষের মনে চলে যায় যে সত্যি তো পার্থিব জীবনের তো কোনো মানে হয় না, কারণ আলটিমেটলি এত বিলিয়ন লোকের মধ্যে আমি একটা লোক, হাজার হাজার লোকের পর আমার পর মরবে বাঁচবে যাবে, হ্যাঁ, তারপরে এই হবে। মহাবিশ্বের সেই বৃহৎ ইয়ের তুলনায় আমি কতটুকু, আমি তো খুবই ছোট। তাহলে প্রশ্ন হচ্ছে যে আমার তাহলে বেঁচে থেকে লাভ কী? এরকম একটা যে ক্রাইসিস মানুষের মধ্যে তৈরি হয়, কারণ আলটিমেটলি তো জীবনের কোনো উদ্দেশ্য নেই। তখন মানুষের এই জীবনের উদ্দেশ্য দিতে এসে দু রকমের জিনিস তৈরি হয়, একটাকে বলে পজিটিভ নাহিলিজম আর একটা বলে নেগেটিভ নাহিলিজম। পজিটিভ নাহিলিজম হচ্ছে যখন লোকে বুঝে যায় যে আচ্ছা তাহলে তো পৃথিবীতে এরকম বেঁচে থাকার কোনো মানে হয় না, তাহলে আমরা যে কতদিন বেঁচে আছি আরামে খেয়ে দিয়ে ভালো করে ঘুমিয়ে বাঁচবো, এটাকে হেডোনিজম বলে। আর একদল বলবে যে না না না, আমরা উদ্দেশ্য নিয়ে বাঁচবো, আমরা মানুষের ভালো করার জন্য বাঁচবো, এটাকে পজিটিভ নাহিলিজম বলে। আর একটা হচ্ছে নেগেটিভ নাহিলিজম, যদি এরকম মনে হয়, যেটা যে কোনো মানে যে কোনো থিওলজির একটা ডেঞ্জারাস দিক হতে পারে, যেটা এখানে হয়েছে যে বাবা আমাদের বেহস্তে গিয়ে, এখানে তো আমাদের খুব অল্প স্বল্প জীবন, তাহলে বেহস্তে মানে স্বর্গে গিয়ে তো আমাদের অ্যাকচুয়ালি অনন্তকাল বাঁচতে হবে, তাহলে আমরা এই বেঁচে থেকে আর কী লাভ, বেঁচে থেকে এমন একটা লাইফে কাজ করে যাব যাতে উপরে গিয়ে আমি আল্লাহ ঈশ্বরে যাই বলুন না কেন প্রিয় হয় এবং বেহস্তে বা স্বর্গে খুব ভালো একটা সময় কাটাতে পারি। এইটা একটা মানুষকে তখন ট্রিগার করে, কারণ নশ্বর জীবন তো কিছুই নয়। তো সমস্যাটা হচ্ছে কি এখানে, তাহলে আপনি বলবেন তাহলে আমেরিকায় লোকগুলো শুটিং করছে কেন, ওরা তো মুসলমান নয়। এর কারণটা হচ্ছে তাদের এখানে লাইফের প্রতি একটা ব্রিটিশনা চলে আসছে, তারা দেখছে দুট আমি মার্জিনালাইজ, আমি সিস্টেম, আমার সাথে কোনো ছেলে মেয়ে কথা বলতে চাইছে না, আমাকে কেউ পাত্তা দেয় না, আমাকে বুলি করে, ও গিয়ে মেরে দিয়ে চলে এলো, আমার বেঁচে থেকে কী লাভ। এটা পুরো একদম আর এক টাইপের নাহিলিজম হয়ে গেছে। তো সমস্যাটা হচ্ছে এই যে এই নাহিলিজমের সমস্যাটা কিন্তু যে একটা বিংশ শতাব্দীর এবং একবিংশ শতাব্দীর মেন সমস্যা হবে, টেরোরিজম হবে এর জন্য, এটা কিন্তু ফ্রেডরিক নিৎসে তার লেখায় বারবার বলে গেছিলো, অ্যান্ড এভরিবডি রিকগনাইজেস দ্যাট। কিন্তু গণতন্ত্রে ফর সাম রিজন অধিকাংশ জায়গায় আমরা এটাকে অ্যাকনলেজ করতে চাই না। দেখুন এখানে একটা ব্যাপার খেয়াল রাখতে হবে, আমি বারবার করে বলে আসছি যে যারা মারলো তারাও মুসলমান, যারা বাঁচাচ্ছে তারাও মুসলমান। তার মানে কি, আমি যে এতদিন ধরে বলে আসছি যে পৃথিবীতে 150 কোটি মুসলমান বা 180 কোটি মুসলমান হলে দুটো মুসলমান পাবেন না যার দুটো ইসলাম এক। প্রত্যেকে তার নিজের ধর্মকেও ইসলাম বলে, কিন্তু সেই দুজনের যে ইসলামিক বিলিফ সিস্টেম সেটা কিন্তু এক হবে তা না। আমি হিন্দু বলতে যে, বা আমি হিন্দু যদি হই বা নাও হই, আমি হিন্দু বলতে যেটা বিশ্বাস করি বাকি আর 5টা হিন্দুকে বিশ্বাস করে না। প্রতিটা দুটো হিন্দুর মধ্যে একই হিন্দু ধর্মে বিশ্বাস করে লোক পাবেন না। সুতরাং সমস্যাটা হচ্ছে এই যে এটা কিন্তু একটা আপনাকে বুঝতে হবে যে যে সব মুসলমানই যে ইসলামিক জঙ্গিপনায় বিশ্বাস করে তা তো না, তাদের মধ্যে একটা ফ্যাকশনও করে। সমস্যাটা কী হচ্ছে, যদি 1%, 0.1%ও করে তাহলেও সেই সংখ্যাটা বিশাল হয়ে যায়, অ্যান্ড ইট বিকাম ডেঞ্জারাস টু দ্য সোসাইটি। তো যার জন্যে কী হচ্ছে, আজকে দেখুন আমি বারবার করে বলে আসছি যে দুবাই কেন এরকম ঘটনা ঘটবে না। আমি গ্যারান্টিতে বলতে পারি এই বন্ডি শুটিং দুবাই কখনো হতো না, সৌদি আরবে হবে না, কাতারে হবে না, এগুলো মুসলমান কান্ট্রি। তা সত্ত্বেও এবং সেই মুসলমান কান্ট্রিতে ধরুন দুবাই প্রায় 30% হিন্দু আছে, রাইট, সৌদি আরবে প্রায় 10% হিন্দু আছে। তা ওখানে কেন মুসলমানরা হিন্দুদের ওপর চালাবে না, বা ইহুদিদের ওপর বা যাই হোক না কেন কেন এই ধরনের ঘটনা ঘটাবে না? তার কারণটা হচ্ছে যে ইভেন কাজাকিস্তানে 95% মুসলিম, কিন্তু প্রায় বোধহয় 1% মতো জিউস সেন্ট্রাল এশিয়া কাজাকিস্তানেও আছে, কিন্তু ওখানেও কোনো আপনি ইহুদিদের ওপর বেড়াক কিছু আপনি ঘটনা পাবেন না। তার কারণ হচ্ছে এই যে সেখানে এরা কিন্তু এই রাজতন্ত্রগুলো বুঝতে পেরেছে যে ইসলামকে বেসিক্যালি রেগুলেট করতে হবে। ওখানে লোকজন মুসলমান, কিন্তু ওখানে ইসলামের কোন ভার্সন, এটা বলছি যে 180 কোটি লোকের 180 কোটি ইসলাম হতে পারে। সুতরাং ইসলামের কোন ভার্সন লোকে ফলো করবে এটা কিন্তু অটোক্রাইসিসে ঠিক করে দেওয়া হচ্ছে, যে তুমি ইসলামের পজিটিভ নাহিলিজমের দিকটা দেখবে, যে অর্থাৎ যে ইসলাম মানুষকে ভালো কিছু করতে উদ্বুদ্ধ করে, তোমরা শুধুমাত্র সেই দিকে যাবে। এরকম ইসলাম যদি জঙ্গিপনা বা নেগেটিভ বা কাফিরদের বিরুদ্ধে কিছু বলে, সেই ইসলাম প্রচার করলে কিন্তু কাজাকিস্তানে জেল নয়, একদম গোপনে মেরে পর্যন্ত দেয়। সৌদি আরবেও তাই, গুম করে দেয়, ঠিক আছে। তো মানে সেই মোল্লাকে ধরে গুম করে দেবে। তো ব্যাপারটা হচ্ছে এখানটাতেই যে ইসলামের কোন ভার্সনকে অ্যালাউ করা হবে, এটা যদি গণতন্ত্রে স্বাধীনভাবে ছেড়ে দেওয়া হয়, সব সময় বেসিক্যালি সেই ভার্সনটাই যাবে যে ভার্সনটা ডেঞ্জারাস, কারণ সেটাই পলিটিক্যাল ফুয়েলিং করে। এবার দেখুন ব্যাপারটা হলো এই যে ঘটনাটা হলো, এই ঘটনাটাতে সবচেয়ে বেশি সাফার করবে মুসলমানরা,
এই যে ছেলে মুসলমান কান্দুদ্র করলো, এর জন্য সাফার করবে মুসলমানরা এবং তারপর সাফার করবো আমরা হিন্দুরা। কারণটা হচ্ছে এই যে এই আমেরিকার মতো এই দেশে অধিকাংশ লোকজনের পড়াশোনার লেভেল এক, কে হিন্দু কে মুসলমান এর মতো পার্থক্য করতে পারে বলে মতো লোক অনেক কম আছে। মানে আপনি অবাক হয়ে যাবেন, কী ব্যাপার, এটা বোঝে না কে হিন্দু বানাম কে মুসলমান। আমি বলবো আমার অভিজ্ঞতা বলছে আমেরিকানদের এতই কুপমুন্ডু, কে হিন্দু কে মুসলমান এখনও অনেকে বোঝেন। হয়তো এখন কিছু কিছু লোক যারা পড়াশোনা করেছে বুঝেছে, বাট এখনও ম্যাক্সিমাম লোকজন বোঝেন। ওদের কাছে হচ্ছে সবাই ইমিগ্রেন্ট। মানে যখন যেদিন 9/11 হয়, 9/11 পরের 3 দিন আমি প্রচুর হেড কল পেয়েছি, লোকে ভাবছে আমি মুসলমান। ওকে, ওই একটা বুঝেছিলাম যে এই দেশে থাকা মানে হচ্ছে বেসিক্যালি, বিদেশে থাকা মানে হচ্ছে যে কেউ হিন্দু কেউ মুসলমান কেউ বোঝে না। এটা পুরো ব্যাপারটা জেনোফোবিয়া, এবং মুসলমানরা তো সমস্যায় পড়বে, তার সাথে সাথে আমরা যারা ইমিগ্রেন্ট হিন্দু আছি ইউরোপ আমেরিকায়, বিশেষ করে আমেরিকায় আমরাও সমস্যায় পড়বো, হয়তো একটু ডিস্টেন্সে পড়বো কিন্তু পড়বো। তার কারণটা খুব খুব সিম্পল। দেখুন এখানে এটা কি হচ্ছে আমি বলি, ইংল্যান্ডে 2022 সালে একটা ওরা ডিন্যাচারালাইজেশন লস তৈরি করেছে। সেটাতে এখন বলছে যে যারা মানে অ্যাসাইলাম নিয়ে ইউকেতে এসেছিলো তাদেরকে আবার ডিন্যাচারালাইজ, অর্থাৎ তাদেরকে ব্রিটিশ সিটিজেনশিপ দেওয়া হয়েছিল যে তারা অন্য দেশের সিটিজেনশিপ পেলে তাদের প্রাণ সংশয় হতে পারে। এখন বলছে না, সেই সব দেশগুলো থেকে যারা এসেছিলো সেই সব দেশগুলো যদি এখন অর্থনৈতিক অবস্থা ভালো হয়ে থাকে, স্টেবল হয়ে থাকে, তাদের তো আর অর্থনৈতিক এদেশে সিটিজেনশিপ দেওয়ার কোনো মানে হয় না। অতএব ইউকে অলরেডি একটা ল পাস করে দিয়েছে যাতে কিন্তু মানে মুসলমানদের ব্যাপক হারে ডিনিউক্লাইজ করে দিতে পারে, এবং অলরেডি 222 জন মুসলমানকে করেছে এবং সন্দেহ করা হচ্ছে আরও 10,000 মুসলমানকে করবে। এবার ডিন্যাচারালাইজেশনটা আমেরিকাতে এখনও ডিফিকাল্ট, অর্থাৎ যারা সিটিজেনশিপ পেয়েছে তাদের সিটিজেনশিপ কেড়ে নেওয়া দেয় না আমেরিকান আইনে। কিন্তু এইসব দেখার পর একটা ভয় তুলে একটা পাস করতে কতক্ষণ, যে যারা আমেরিকায় আমাদের মতো সিটিজেনশিপ হয়ে গেছে বলা হবে যে এরা যদি অ্যান্টি আমেরিকান কোনো পোস্ট দেয়। দেখুন আমি এখন খুব আমেরিকার বিরুদ্ধে ওপেনলি কথা বলতে পারি, কারণ আমি জানি এখন যে ন্যাচারালাইজেশন ল আছে তাতে আমাকে ডিপোর্ট করতে পারবে না। কিন্তু যদি এরকম হয় ন্যাচারালাইজেশন যেখানে আমাকে ডিপোর্ট করতে পারবে, কারণ বলে যে যতই তুমি সিটিজেনশিপ হয়ে আসো না কেন, দেশের বিরুদ্ধে কথা বললে তোমাকে পাঠিয়ে দেওয়া হবে। ঠিক আছে, করতেই পারি, ইনফ্যাক্ট এটা আসবেও, আমি মনে করি সেটা 2 দিন বাদে আসবেই অ্যাকচুয়ালি। এবার ব্যাপারটা হচ্ছে এই যেটা সবার আগে তো মুসলমানদেরকে তাড়ানোর জন্য কাজে লাগাবে। অলরেডি দেখাই যাচ্ছে যে আমেরিকায় সেই ব্যাপারে কয়েকজন মানে মুসলমান ল মেকারের এগেনস্টে যারা কেয়ারের সাথে জড়িত তাদের বিরুদ্ধে প্রশ্ন উঠছে এবং তাদেরকে ডিন্যাচারালাইজ করার চেষ্টা চলছে, কিন্তু এখন তাদের সাংবিধানিক প্রোটেকশন আছে বলে সেটা হবে না। তো মোদ্দা ব্যাপার হচ্ছে জিনিসটা খুব খারাপের দিকে যাচ্ছে।